সরকারি চাকরিতে কোটা প্রশ্নের সমাধান আদালতেই হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সুরাহা না হয় ততক্ষণ সরকারের কিছুই করার নেই। বিকেলে গণভবনে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্দোলনকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হয়নি, তবে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কাজ করলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, আদালত থেকে সমাধান না এলে রাজপথে আন্দোলন করে কোনো সমাধান হবে না। প্রধানমন্ত্রী আরও বলেন, সংবিধানে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মুক্তিযোদ্ধার নাতিরা কোটা না পেলে রাজাকারের নাতিরা কোটা পাবে কিনা সেই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। প্রশ্ন ফাঁসের সুযোগ নিয়ে কেউ চাকরি পেয়ে থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। সরকার কঠোর বলেই দুর্নীতিবাজদের ধরা সম্ভব হচ্ছে বলেও জানান সরকার প্রধান। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। মামলা প্রত্যাহারে আবারও 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছে কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীরা। না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয় 12 সদস্যের প্রতিনিধি দল। রোববার দুপুর 2:30টার দিকে বঙ্গভবনে যান তারা। এদিকে পদযাত্রা কর্মসূচির কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কোটা সংস্কারের দাবিতে রোববার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সবগুলো গ্রেডে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা রয়েছে সেটা পুনঃ উদ্ধার করে যেতে হবে, এটা আমাদের দাবি। সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। দুপুরে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার জন্য পদযাত্রা করেন তারা। এ সময় রাজু ভাস্কর্য, শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট, বাইতুল মোকাররম হয়ে গুলিস্তানে পৌঁছান আন্দোলনকারীরা। বেশ কয়েক জায়গায় পুলিশের ব্যারিকেডও ভাঙেন শিক্ষার্থীরা। গুলিস্তান 0 পয়েন্টে প্রায় 1 ঘন্টা অবস্থান করেন শিক্ষার্থীরা। এ সময় 12 জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন। বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন। শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারে সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাশ করতে হবে। সেই সঙ্গে মামলা প্রত্যাহারে আরো 24 ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। এই মামলা দেওয়ার জন্য আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনতে বাধ্য হব। বৃহস্পতিবার সরকারি কাজে বাধা, পুলিশের গাড়িতে হামলার অভিযোগে শুক্রবার শাহবাগ থানায় মামলা করে পুলিশ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2018 সালের প্রজ্ঞাপন বাতিল করে সরকারি চাকরিতে 56% কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হয়েছে। এর ফলে আগামী 7 আগস্ট রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানিতে আর বাধা নেই। 27 পৃষ্ঠার রায়ে বিচারপতি কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াত বলেন, মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে 2012 সালের হাইকোর্টের একটি রায় এবং 2013 সালে লিভ টু আপিলের প্রেক্ষিতে আপিল বিভাগের একটি রায়ে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বজায় রাখার নির্দেশনা রয়েছে। 30% কোটা পূরণ না হলে মেধা তালিকা অনুযায়ী নিয়োগ হবে। তাই কোটা বাতিল করে জারি করা প্রজ্ঞাপন অবৈধ এবং আদালত অবমাননার শামিল। রায়ে মুক্তিযোদ্ধা, জেলা, নারী, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটার বজায় রাখার আদেশ দিয়েছে আদালত। তবে সরকার চাইলে কোটা পরিবর্তন এবং পরিমার্জন করতে পারবে। এদিকে এই রায় অকার্যকর করে হাইকোর্টের বাতিল করা প্রজ্ঞাপনের উপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। কোটা আন্দোলনে উস্কানিদাতা আছে আর আন্দোলনকারীদের ভুল পথে নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাদক অধিদপ্তরে পুরস্কারের অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। পরে শাহবাগ থানায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে সরকারি কাজে বাধা ও পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কেউ মামলা করতে পারে। মামলা যে অভিযোগ উল্লেখ করা হয়েছে তার সত্যতা পাওয়া না গেলে মামলা খারিজ হয়ে যাবে। তবে তদন্তের আগে এ বিষয়ে কিছু বলা যাবে না।
কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর আদালতে কোটা ব্যবস্থা নিয়ে শুনানি হবে আগামী মাসের 8 তারিখ। বিষয়টি বিচার বিভাগের হাতে। তারা যেগুলি করছে এগুলো মনে হয় তারা না বুঝে করছে। এটা পরিষ্কার হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে, সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। এগুলি সব কিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। রোববার শিক্ষকদের অনলাইন সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এ সময় সুপার গ্রেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানান শিক্ষক নেতারা। এদিকে বরিশাল, জাহাঙ্গীরনগর, খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রোববারও কর্মবিরতি পালন করছেন। ক্লাস পরীক্ষা সহ বন্ধ আছে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম। যদিও শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক ফলপ্রসূ দাবি করেন শিক্ষক নেতা নিজামুল হক ভূঁইয়া। গত 13 মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর একে বৈষম্যমূলক দাবি করে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং বাজার সম্প্রসারণে ব্যবসায়ীদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপ, আমেরিকার বাইরে গিয়ে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবেশের সময় এসেছে বলে জানান তিনি। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক উন্নয়নে রপ্তানিকারকদের অবদানের স্বীকৃতি দিতে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করল রপ্তানি উন্নয়ন ব্যুরো। ৭৭ প্রতিষ্ঠানকে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পেয়েছে হামিম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস। সিরামিক সামগ্রীর শ্রেষ্ঠ রপ্তানিকারক শাইনপুকুরকে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী। সর্বাধিক ফার্মাসিউটিক্যালস পণ্য রপ্তানিকারক হিসেবে স্বর্ণপদক পেয়েছে বেক্সিমকো। আমরা এক্সপোর্টে কনজিকিউটিভ লাস্ট 9 বছর যাবৎ গোল্ড এক্সপোর্ট ট্রফি পেয়ে আসছি শুধু ফার্মাসিউটিক্যাল খাতে। এর আগে আমরা প্রায় গত 30 বছর যাবৎ এই নন ট্র্যাডিশনাল, তারপরে অন্যান্য জুট এবং শ্রিমস অ্যান্ড এগুলো খাতে অনেকগুলো ট্রফি আমরা গ্রহণ করেছি। শাইনপুকুর সিরামিক্স লিমিটেড আমরা হাইয়েস্ট এক্সপোর্ট 11 মিলিয়নের উপরে 2021-22 সালে রপ্তানি করার কারণে কমপ্লায়েন্ট কোম্পানি হিসাবে, ট্রান্সপারেন্ট কোম্পানি হিসাবে, হাইয়েস্ট এক্সপোর্ট আর্নার হিসাবে সিরামিক সেক্টরে আমাদেরকে গোল্ড ট্রফি দেওয়া হচ্ছে। রপ্তানিকারকদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রপ্তানির জন্য নতুন নতুন বাজার খুঁজতে হবে, চাহিদা অনুযায়ী নতুন পণ্য তৈরি করা জরুরি। এখন আইসিটির চাহিদা সব থেকে বেশি, কাজে আমরা যদি ডিজিটাল ডিভাইসগুলি তৈরি করতে পারি, কারণ অলরেডি এর জন্য আমরা আইসিটি পার্ক করে দিয়েছি সারা বাংলাদেশে। সেখানে যত বেশি বিনিয়োগ হবে তত বেশি উৎপাদন বাড়বে এবং আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। করোনা এবং বৈশ্বিক যুদ্ধাবস্থার মধ্যে দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। মিডল ইস্ট, জিসিসি কান্ট্রি অর্থাৎ গালফ কান্ট্রি, আফ্রিকা, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি, ইস্ট ইউরোপের কান্ট্রিগুলি, এদের সাথে যত বেশি আমরা আমাদের যোগাযোগ রাখতে পারবো, আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে পারবো। আগামীতে দেশে অতি দরিদ্র বলে কেউ থাকবে না বলেও জানান সরকার প্রধান। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিযোগিতার বিশ্ববাজারে জায়গা করে নিতে প্রযুক্তি খাতে মানসম্মত সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিকেলে রাজধানীতে সফটওয়্যার ব্যবসায়ীদের সংগঠন বেসিস আয়োজিত বেসিস আমেরিকা ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, রপ্তানিতে সরকারের বাণিজ্যিক নীতিমালা সহযোগিতাপূর্ণ। পোশাকের পাশাপাশি আইসিটি খাতেও দেশকে শীর্ষে নিয়ে যেতে হবে। 2030 সালের মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে প্রযুক্তি সেবা রপ্তানির মাধ্যমে $5 বিলিয়ন আয়ের আশা করছেন তিনি। প্রযুক্তি বাণিজ্যে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রযুক্তি খাতকে বিশ্বমানে নিয়ে যেতে হাইটেক পার্কগুলো বিশেষ ভূমিকা রাখবে। The government is very open to
রপ্তানি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নীতিমালা শুধু তথ্য প্রযুক্তির জন্য নয়, সকল ক্ষেত্রে যারা রপ্তানি করতে চায় সরকার তাদের সহযোগিতা করছে, প্রণোদনা দেয়া হচ্ছে। সেবার মান উন্নয়নে এখন মানব সম্পদের প্রতি বেশি গুরুত্ব দিতে চায়। রাজধানীতে অবৈধভাবে গড়ে ওঠা গবাদি পশুর খামার রাখতে চায় না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এজন্য অঞ্চল 5 থেকে খামারিদের চিঠিও দিয়েছে সংস্থাটি। এমন পরিস্থিতিতে চরম ক্ষতির আশঙ্কা খামারিদের। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে খামারিদের সুরক্ষায় পাশে থাকবে তারা। এদিকে উত্তর সিটির দাবি আইন মেনেই সব করা হচ্ছে। রাজধানীর মোহাম্মদপুর, বছিলা সহ অনেক জায়গায় গড়ে উঠেছে গবাদি পশুর বাণিজ্যিক খামার। এতে স্বাবলম্বীও হয়েছেন অনেক খামারি। তবে খালের জমি দখল করে ব্যবসা করার অভিযোগ আছে অনেক খামারের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে অবৈধ খামার সরাতে 10 দিন সময় দিয়ে গত 2 জুলাই চিঠি দেয় ঢাকা উত্তর সিটির অঞ্চল 5 কার্যালয়। কর্পোরেশনের এমন সিদ্ধান্তে হতাশ খামারিরা। তাদের দাবি, দীর্ঘদিনের ব্যবসায়িক এলাকা থেকে হঠাৎ উচ্ছেদ করা হলে ক্ষতির মুখে পড়তে হবে। এই খাতের উন্নয়নে এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তাদের। আমাদের যে ব্যবসার চেন এটা নষ্ট হয়ে যাবে, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব যদি এখন এই মুহূর্তে অবস্থা উচ্ছেদ করে। আমি কি অন্য দেশে আসছি? আমি দেশের নাগরিক না, আমি ট্যাক্স দেই না, ভ্যাট দেই না, আমি সরকারের যে নীতিমালা প্রত্যেকটা আমি ফলো করে আমি চলি। তাহলে আমাকে কেন আপনি উচ্ছেদ করবেন? আমি এই কার কাছে এটা জানাবো? আমার তো বলার কিছু নেই, আমি কার কাছে বলবো? প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে উচ্ছেদ পরিকল্পনা নিয়ে কোনো আলোচনা করেনি সিটি কর্পোরেশন। বিষয়টি নিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান কর্মকর্তারা। সিটি কর্পোরেশনের যদি প্রবলেম হয় সেটা আমাদের সাথে বসে আমরা সিটি কর্পোরেশন, প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট, লাগলে প্রাইম মিনিস্টারের দপ্তর সবাই মিলে বসে আমরা সিদ্ধান্ত নেব কি করব। একা কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এখানে। আমার সিটি কর্পোরেশন নাগরিক সুবিধা আনয়নের জন্য যতটুকু আমাকে বলা হয়েছে আইনে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতটুকু বলেছে আমি ততটুকু পাবো। ততটুকু নিয়েই আমি চিঠি চালাচালি করছি, ততটুকু নিয়েই ওনাদের প্রেশার ক্রিয়েট করছি, ততটুকু নিয়েই আমরা কাজ করছি। কর্পোরেশনের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে 12 জুলাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানান আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা গরু বিক্রি ও পালনের অভিযোগে সাদিক অ্যাগ্রোর মালিক ও প্রাণী সম্পদ অধিদপ্তরের 5 কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছে দুদক। সম্প্রতি এনবিআর কর্মকর্তার ছেলের ছাগল কেনার ঘটনায় আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো। দুদক জানিয়েছে সরকারি সম্পদের ক্ষতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হচ্ছে তাদের বিরুদ্ধে। আমদানি নিষিদ্ধ হলেও জাল কাগজপত্র দেখিয়ে 2021 সালে যুক্তরাষ্ট্র থেকে 18টি ব্রাহ্মা জাতের গরু আমদানি করে সাদেক অ্যাগ্রো। পথে মৃত্যু হয় একটি গরুর, বাকি 17টি বাজেয়াপ্ত করে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে পাঠায় কাস্টমস। এরপর সেখানে মারা যায় আরও 2টি গরু। 3 বছরে 15টি গরুর জন্য মোট খরচ হয় 2.5 কোটি টাকা। চলতি বছরের মার্চে বেসরকারি খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি অ্যাসোসিয়েশনে মাংস বিক্রির জন্য নিলামে ছাড় করানো হয় এসব গরু। পরে তা যায় সাদেক অ্যাগ্রোতে। প্রতিষ্ঠানটি বেআইনিভাবে কোরবানির সময় 2টি গরু বিক্রি করে। দাম ওঠে প্রায় 2 কোটি টাকা। পুরো বিষয়টি ঘটে সাদেক অ্যাগ্রোর মালিক তৌহিদুর রহমান জেনিত এবং সাদেক ডেইরির ইমরান হোসেন সাদেকের পরিকল্পনায়। সরকারের বিরুদ্ধে কোনো কিছু করলো কিনা এগুলো দেখার জন্য তদন্ত হচ্ছে। তখন দেখলাম আজকে এই ব্যাপারে ওই যে প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট কোনো জড়িত কিনা সেই ব্যাপারে প্রাণী সম্পদ অফিসে আমাদের টিমও গিয়েছে। এরপর আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউরের ছেলে ছাগল কেনার ঘটনায় বেরিয়ে আসে এই চক্রের অনিয়ম দুর্নীতির তথ্য, যার ভিত্তিতে অভিযানে নামে দুদক। জব্দ করা হয় আরও 6টি গরু। গরুগুলো অকশন নিয়েছিল মানে গোশত বিক্রি করার জন্য, সে গরুকে আমরা বিক্রি করলো, তারপর অবৈধভাবে বিক্রি করলো কিনা দেখবে। আমাদের অনুসন্ধান কর্মকর্তা খোঁজ নেবে, দেখবে কি পাবে না পাবে, যদি পাইতে চেষ্টা করবে। বাকি 7টি গরু 2 প্রতিষ্ঠানের মালিকেরা যোগসাজশে সরিয়ে ফেলেছে বলে জানিয়েছে দুদকের গোয়েন্দারা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভ্রমণ এবং পর্যটনকে এগিয়ে নিতে ট্যুরিজম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী ফারুক খান। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, ট্যুরিজম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে কাজ চলছে, এজন্য সংশ্লিষ্ট
সবার সহযোগিতা চান তিনি। ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাতে কোনো প্রবাসী প্রতারিত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান ফারুক খান। তিনি বলেন, কোনো ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে অবৈধ ট্রাভেল এজেন্সির তালিকা করে যাচাই বাছাই শুরু হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইনস্টিটিউট থেকে ইউনিভার্সিটিতে রূপান্তর করার পরিকল্পনা আমাদেরও আছে। আপনারাও এগিয়ে আসেন, আমরা প্রয়োজনে একসাথে কাজ করব। কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয় সিটি ইউনিভার্সিটি সার্টিফিকেট জালিয়াতি চক্রের প্রধান আবু জাফরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার রাজধানী তেজগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে ডিবি কার্যালয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুনার রশিদ জানান, গ্রেপ্তার আবু জাফর সিটি ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরি করে বিক্রি করতেন। তার কাছ থেকে সার্টিফিকেট কিনে যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি হয়। পরে সেই দেশের বিশ্ববিদ্যালয়ে যাচাই করে ভুয়া সার্টিফিকেট পেলে বিষয়টি নজরে আসে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের। এই ঘটনায় মামলার পর গ্রেপ্তার হন জাফর। ডিবি প্রধান জানান, আবু জাফর এক সময় গার্মেন্টস কর্মী ছিলেন, পরে জড়িয়ে পড়েন সনদ জালিয়াতি চক্রে। যুক্তরাজ্য সহ অন্যান্য প্রতিষ্ঠানদের যখন মেইলটা আসে যাচাই করার জন্য, তখনই কিন্তু তারা ধরাটা পড়েছে এবং এই চক্রের সাথে আইটি বিশেষজ্ঞ জড়িত আছে আমরা ধারণা করছি, এবং আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষক অফিস সহকারী জড়িত আছে বলে আমরা ধারণা করছি এবং আমরা তদন্ত করছি। নদ নদীর পানি কমতে থাকায় বন্যা কবলিত এলাকায় পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এখনো অনেকের বাড়ি ঘরে বসবাসের উপযোগী নয়। তাই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের। বৃষ্টি উজানের ঢলে পানি বাড়ে কুড়িগ্রামের সব নদ নদীর। কয়েকদিন পর কমতে শুরু করেছে সেই পানি, তবে এখনও পানিবন্দী অবস্থায় চরাঞ্চলের 1 লাখ মানুষ। দিন গড়ানোর সঙ্গে প্রকট হয়েছে দুর্গতদের খাদ্যের সংকট। আনন্দবাড়ের বন্যা আসলো আষাঢ় শ্রাবণ মাসে, আর এবার হলো মনে করছি যে আষাঢ় মাসে বন্যা আছে, এই কারণে এবার ধরা গেছে। কাজ আছে, চতুর্পাশে পানি, কাজটা করবো কি? সিরাজগঞ্জে বন্যার পানি নামলেও বসবাসের উপযোগী অবস্থায় নেই অনেকের ঘরবাড়ি। বাঁধের উপরের অস্থায়ী ঘর থেকে নিজের ভিটায় ফেরার অপেক্ষায় তারা। বাড়িঘর তলা গেছে, বন্যা হয়ে হাসিল নাই, কোনো কিছু নাই, কে মনে করেন ছাগল বেড়ানো কষ্ট, খাওয়া দাওয়ার কষ্ট। জামালপুরে দ্রুত কমছে যমুনার পানি। সুনামগঞ্জে পাহাড়ি ঢল কমায় সুরমার পানি এখন বিপদসীমার নিচে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আওতায় আনার কথা জানিয়েছে প্রশাসন। আমরা তাদের প্রতিবেদন তৈরি করেছি এবং এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা প্রেরণ করেছি। আশা করি মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেলে আমরা তাদেরকে প্রয়োজনীয় সহায়তা করব। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় এখনও 2 লাখের বেশি মানুষ পানিবন্দী। দীর্ঘদিন পানিবন্দী অবস্থায় থাকায় বেড়েছে দুর্গতদের সংকট। পানির মাঝে নামলেই ফাওয়ার মাছ আতর মাঝে খুব সুলকার এবং পানিবাহিত রোগও বাড়ছে। এই রাস্তা দুটার আগে আমরা বাড়ি ঘর ছাড়িয়া প্রায় এখন মনে হয় যে বর্তমান অবস্থা 1.5 মাস 1 মাস ধরে আছে। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও 207টি আশ্রয় কেন্দ্রে আছেন প্রায় 8000 মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।